সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মালয়েশিয়ার সাধারণ ক্ষমার আওতায় 2 লাখ অভিবাসী। এদিকে ট্রাম্পের দাবি অস্বীকার করল লেবানন। অপরদিকে 18 মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব। আরও থাকছে, রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। এবং সবশেষে থাকছে, যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ভেস্তে গেলে যে 4 পরিস্থিতি তৈরি হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। মালয়েশিয়ার সাধারণ ক্ষমার আওতায় 2 লাখ অভিবাসী। মালয়েশিয়া সরকারের দেওয়া সাধারণ ক্ষমার আওতায় 2,22,000-এর বেশি অভিবাসী স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি বেছে নিয়েছেন। অর্থাৎ 500 রিঙ্গিত জরিমানা দিয়ে কোনো ধরনের শাস্তির মুখোমুখি না হয়েই তারা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, গত বছরের 19 মে শুরু হওয়া এই কর্মসূচিতে এখন পর্যন্ত 2,28,961 জন বিদেশি নিবন্ধন করেছেন, যার মধ্যে 2,04,523 জন বিদেশিকে সফলভাবে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই কর্মসূচি বাবদ ফি হিসেবে সরকারের প্রায় 11,45 লাখ রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 932 কোটি টাকা আয় হয়েছে। জাকারিয়া জানান, এই কর্মসূচির তালিকার শীর্ষে থাকা ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের নাগরিকরা রয়েছেন। কর্মসূচিটি আগামী 30 এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। এই কর্মসূচিটি একটি স্বেচ্ছামূলক সাধারণ ক্ষমা উদ্যোগ, যা নথিপত্রবিহীন অভিবাসীদের বিচারের সম্মুখীন না হয়েই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয়। তবে এই সুবিধা তাদের জন্য প্রযোজ্য নয় যারা পূর্ববর্তী প্রত্যাবর্তন উদ্যোগের অধীনে নিবন্ধন করেও দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন, অথবা অভিবাসন বিভাগ কর্তৃক কালো তালিকাভুক্ত হয়েছেন, অথবা আইন প্রয়োগকারী সংস্থা যাদের খুঁজছে। এদিকে ট্রাম্পের দাবি অস্বীকার করল লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে এপি জানিয়েছে, বিষয়টি অস্বীকার করেছে লেবানন। দেশটির একজন কর্মকর্তার বড়তায় প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না আউন। তিনি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি যে এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত নই। লেবাননের কর্মকর্তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত তারা আর কোনো আলোচনা করবেন না। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য বুধবার ইসরায়েলের সিকিউরিটি মন্ত্রী পরিষদ বৈঠকে বসেছে। গত বৃহস্পতিবার ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিল, চলতি সপ্তাহে ওয়াশিংটনে 4 দশকের মধ্যে প্রথম সরাসরি আলোচনার পর এবার নেতানিয়াহু এবং আউন ফোনে কথা বলতে যাচ্ছেন। ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন 2 নেতা কথা বলবেন। প্রসঙ্গত, ইসরায়েল জানিয়েছে তারা ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ এখনই শেষ করতে চাইছে না। এই যুদ্ধে লেবাননে এ পর্যন্ত 2,166 জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং 12 লাখেরও বেশি রেসিডেন্ট ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অপরদিকে 18 মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব। মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বুর্জ আল আরব। দুবাইয়ের বিখ্যাত এই হোটেলটিতে ব্যাপক হারে পর্যটন কমে যাওয়ায় তাই হোটেলটি 18 মাসের জন্য বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। খবর মিডল ইস্ট আইয়ের। সম্প্রতি জুমিরা জানিয়েছে, এই সময়টি হোটেল সংস্কারে ব্যয় করা হবে। দীর্ঘদিনের প্রতীক্ষিত সংস্কার কাজ ধাপে ধাপে প্রায় 18 মাস ধরে চলবে। এই কাজের নেতৃত্ব দেবেন প্যারিস ভিত্তিক অভ্যন্তরীণ স্থপতি ত্রিস্তান অয়ের। বার্তা সংস্থা রয়টার্সকে হোটেলের এক কর্মকর্তা জানিয়েছেন, সংস্কারের সময় পালতোলা নকশার হোটেলটিও বন্ধ থাকবে এবং যেসব অতিথির বুকিং রয়েছে তাদের নিকটবর্তী হোটেলে বিকল্প থাকার ব্যবস্থা দেওয়া হবে। বুর্জ খলিফা এবং পাম আইল্যান্ডসের পাশাপাশি বুর্জ আল আরবও দুবাইয়ের বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে একটি। তবে মার্চে ইরানি ড্রোন হামলা প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষে হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়। যদিও জুমিরা তাদের বিবৃতিতে সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধের কথা উল্লেখ করেনি। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার ফলে বিদেশি প্রবাসী এবং পর্যটকদের একটি অংশ অঞ্চলটি ছেড়ে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের মাত্র 1 মাসের মধ্যেই দুবাই এবং আবুধাবির শেয়ার বাজার থেকে প্রায় $120 বিলিয়ন মাজার মূল্য কমে যায়।
একই সময়ে 18,400টিরও বেশি ফ্লাইট বাতিল হয়। এতে একটি স্থিতিশীল এবং নিরাপদ ব্যবসা ও পর্যটন গন্তব্য হিসেবে উপসাগরীয় দেশটির যে সুনাম তৈরি হয়েছিল তা ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরব ও ওমান মতো দেশগুলো যেখানে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে লাভবান হয়েছে, সেখানে পর্যটন, রিয়েল এস্টেট, লজিস্টিক্স ও আর্থিক খাতের নির্ভর সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি সরাসরি ধাক্কা খায়। 28 মার্চ পর্যন্ত ইরান সংযুক্ত আরব আমিরাতে 398টি ব্যালিস্টিক মিসাইল, 1872টি ড্রোন এবং 15টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। ইসরায়েলের পর সবচেয়ে বেশি হামলার শিকার দেশ হয়েছে এটি। যদিও বেশিরভাগ হামলাই প্রতিহত হয়, তবুও ধ্বংসাবশেষ আবুধাবি এবং দুবাইয়ের বিভিন্ন স্থানে ক্ষতি করে, যার মধ্যে বুর্জ আল আরব, পাম জুমিরা, দুবাই বিমানবন্দর এবং ফুজাইরা তেল শিল্পাঞ্চলও রয়েছে। আরও থাকছে, রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। সংকট মোকাবিলায় রাশিয়া ও ইরানের থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত সহ কিছু দেশকে 30 দিনের ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই ছাড়ের মেয়াদ আর বাড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে বড় ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার 16 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংস্থার নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর রাশিয়ার কাছ থেকে প্রায় 3 কোটি ব্যারেল তেল আমদানি করার জন্য অর্ডার দিয়েছে ভারত। এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারতীয় তেল শোধন প্রতিষ্ঠান যেমন রিলায়েন্স রাশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান রসনেফট এবং লুকয়েলের কাছ থেকে তেল কিনেছিল। বুধবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, আমরা রাশিয়ান তেলের উপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করব না এবং ইরানি তেলের ক্ষেত্রেও তা করব না। এর আগে 11 মার্চ মার্কিন রাজস্ব দপ্তর জানিয়েছিল, ভারতীয় তেল শোধনার সংস্থাগুলি সমুদ্রে ভাসমান রাশিয়ান তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কিনতে পারবে। এর কিছুদিন পরেই ইরানের তেল কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছিল। রাশিয়ার তেল কেনার মেয়াদ ছিল গত 11 এপ্রিল পর্যন্ত, ইরানের তেল কেনার মেয়াদ ছিল 19 এপ্রিল পর্যন্ত। এবং সবশেষে থাকছে, যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ভেস্তে গেলে যে 4 পরিস্থিতি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন পথে যেতে পারে তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিশ্লেষণ ও উদ্বেগ। পাকিস্তান এবং সৌদি আরবের কূটনৈতিক উদ্যোগে কিছুটা অগ্রগতি দেখা গেলেও জেদ্দায় সাম্প্রতিক বৈঠকের পর উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। বিবিসি বাংলার একটি বিশ্লেষণ অনুযায়ী সম্ভাব্য ফলাফল হিসেবে 4টি আলাদা দৃশ্যপট সামনে আসতে পারে। 1. কৌশলগত বিরতি এবং ভঙ্গুর যুদ্ধবিরতি। বর্তমানে কার্যকর 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে অনেকে স্থায়ী সমাধান নয়, বরং একটি সাময়িক কৌশলগত বিরতি হিসেবে দেখছেন। পর্যাপ্ত স্পষ্ট শর্ত না থাকা এবং 2 পক্ষের গভীর অবিশ্বাসের কারণে এই বিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। এই সময়কে উভয় পক্ষই সামরিক প্রস্তুতি এবং কৌশল পুনর্গঠনের সুযোগ হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে। আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি এবং অবকাঠামো লক্ষ্য করে সীমিত হামলার পথে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে। 2. ছায়াযুদ্ধ এবং নিয়ন্ত্রিত উত্তেজনা। সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হিসেবে ধরা হচ্ছে সরাসরি যুদ্ধ নয়, বরং ছায়াযুদ্ধের ধারাবাহিকতা। এক্ষেত্রে 2 দেশই সরাসরি সংঘর্ষ এড়িয়ে প্রক্সি বাহিনী বা মিত্র গোষ্ঠীর মাধ্যমে ইরাক, ইয়েমেন বা লোহিত সাগর অঞ্চলে প্রভাব বিস্তার ও হামলা প্রতিহামলা চালিয়ে যেতে পারে। তবে এ ধরনের নিয়ন্ত্রিত সংঘর্ষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো ভুল হিসাব পরিস্থিতিকে বড় যুদ্ধে রূপ দিতে পারে। 3. গোপন কূটনৈতিক আলোচনা। পাকিস্তানে অনুষ্ঠিত আনুষ্ঠানিক আলোচনা ব্যর্থ হলেও দৌতনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। কাতার, ওমান বা সৌদি আরব মতো দেশগুলো পর্দার পেছনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যেতে পারে। তবে 2 পক্ষের দাবির মধ্যে বড় ব্যবধান থাকায় যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত এবং ইরানের অবস্থান দ্রুত সমঝোতার সম্ভাবনা এখনও অনিশ্চিত। 4. নৌ অবরোধ এবং হরমুজ প্রণালী সংকট। আরেকটি সম্ভাব্য দৃশ্যপট হিসেবে উঠে এসেছে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বা কঠোর সামুদ্রিক নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের কিছু কৌশলগত পরিকল্পনায় ইরানের তেল রপ্তানি সীমিত করে অর্থনৈতিক চাপ বাড়ানোর বিষয়টি আলোচিত হচ্ছে। এতে শুধু ইরান নয়, চীন সহ বৈশ্বিক জ্বালানি বাজারও বড় চাপের মুখে পড়তে পারে। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ মার্কিন নৌবাহিনীকেও সরাসরি ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও অস্থির অবস্থায় প্রবেশ করেছে, যেখানে একদিকে চলছে সীমিত সংঘাতের বাস্তবতা, অন্যদিকে টিকে আছে দৌতনৈতিক সমাধানের ক্ষীণ সম্ভাবনা। এই দ্বৈত পরিস্থিতি আগামী দিনে অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলতে পারে।